চলতি বছরের এপ্রিলে কমেছে রপ্তানি আয়। এ সময় ৩৯১ কোটি ডলারের মূল্যের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের তুলনায় 0.99% কম। এদিকে এপ্রিলে ২০৪ কোটি ৩০ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা, যা এর আগে বছরে একই সময়ের তুলনায় ২১.৩% বেশি। বৃহস্পতিবার প্রকাশিত ইপিবির তথ্য বলছে, চলতি ২০২৩-২৪ অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে মোট রপ্তানি বার্ষিক হিসেবে ৩.৯৩% বেড়েছে, দাঁড়িয়েছে ৪,৭৪৭ কোটি ডলারে। চলতি অর্থ বছরের ১০ মাসে তৈরি পোশাকের রপ্তানি ৪.৯৭% বেড়ে দাঁড়িয়েছে ৪,০৪৯ কোটি ডলার। এ সময় নিট পোশাক রপ্তানি থেকে আয় এসেছে ২,২৮৭ কোটি ডলার। এ সময় পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৯.১১%। অন্যদিকে চলতি অর্থ বছরের প্রথম মাসে ১,৯১২ কোটি ডলার রেমিটেন্স এসেছে, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ১,৭৫৭ কোটি ডলার। রেমিটেন্স বাড়লেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে রয়েছে এখনও। টানা ৩ মাস বাড়ার পর এপ্রিলে কমল রপ্তানি আয়। গেল মাসে রপ্তানি আয় কমে যাওয়ার কারণ হিসেবে ঈদের ছুটিতে কারখানা বন্ধের পাশাপাশি এপ্রিলের একটি অংশ জুড়ে টানা তাপ প্রবাহের কারণে কারখানায় অনেক শ্রমিক অনুপস্থিত থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ সময় রপ্তানি আয় কমলেও রেমিটেন্স কিছুটা বেড়েছে। রপ্তানি ও রেমিটেন্সের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন আইবিএফবি এর সহসভাপতি এম.এস. সিদ্দিকী। জনাব এম.এস. সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখলাম যে আসলে বলা হচ্ছে যে গরমের কারণে উৎপাদন কিছুটা কমেছে, বিশেষ করে অনেকে অনুপস্থিত ছিল বা কিছুটা উৎপাদন কমায় রপ্তানিতে প্রভাব ফেলেছে। এটি কতটুকু যুক্তিযুক্ত? আসলে গরম কতটুকু প্রভাব ফেলছে রপ্তানিতে? আসলে গরম তো বেশি দিন হচ্ছে না। এই গরমে যদি উৎপাদন ব্যাহত হয়েছে, সেটা ইমিডিয়েটলি সাথে সাথে তো রপ্তানি স্ট্যাটিস্টিক্সে এটার প্রভাব পড়ার কোনো কারণ নাই। কারণ এখন যে প্রোডাক্টটা উৎপাদিত হচ্ছে সেটা হয়তো আরো ১ মাস পরে জাহাজে উঠবে, আরো ১৫ দিন পরে তারা ডকুমেন্টটা ব্যাংকে জমা দিবে, তারপরে বাংলাদেশ ব্যাংক অথবা ইপিপির প্রায় ২ মাস পরে ইপিপির রেকর্ডে সেটা যাবে। সুতরাং এখনকার এই মাসের গরমের সাথে বা এপ্রিল মাসের গরমের সাথে এক্সপোর্ট কমে যাওয়ার লিঙ্কটা কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে জি, না। একই সাথে আমরা যদি দেখি যে ৩ মাস টানা রপ্তানি বেড়েছে, এখন এই মাসটা কমেছে, তাহলে ব্যাখ্যাটা কি দিবেন? এইটা হচ্ছে আপনি যদি গত অক্টোবর থেকে গত বছরের জুলাই থেকে দেখেন, জুলাইয়ের পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত উঠানামা করেছে। এরপর শার্পলি এসে অক্টোবরে এটা পড়ে গেল, এবং এরপরে নভেম্বর ডিসেম্বরে আবার উঠলো এবং পিকে গেল জানুয়ারি এবং ফেব্রুয়ারি মার্চে। এপ্রিলে এসে আবার একটা শার্প ফল হলো। এখন এটাকে আপনি যদি এই ১ বছরের স্ট্যাটিস্টিক্সটাকে বিবেচনায় নেন, এমনও হতে পারে যে এটা একটা স্বাভাবিক উঠানামা হতে পারে। তবে আমাদের দেশের তথ্য বলছে যে এই ধরনের উঠানামা করাটা খুব বেশি হয় না আমাদের দেশে, এটা স্টেডি থাকে। তো সুতরাং এখন এটা কেন কমে গেল, এই সময়টাতে কমে যাওয়ার পেছনে বৈশ্বিক অর্থনীতি বলা যেতে পারে। আর আরেকটা হচ্ছে যে ইউরোপে রপ্তানি কমে গেছে, ইউরোপ আমেরিকাতে রপ্তানি কমে গেছে। এট দি সেম টাইম নন ট্রেডিশনাল যে মার্কেটগুলো আছে, মিডল ইস্ট, ল্যাটিন আমেরিকা, জাপান, ইন্ডিয়া, এগুলোতে এক্সপোর্ট বেড়ে গেছে, কিন্তু সামগ্রিকভাবে আবার এক্সপোর্ট কমে গেছে। এটার অর্থ হচ্ছে যে ইউরোপ এবং আমেরিকার মার্কেটে অনেক কমে গেছে, সেটা কিছুটা কম্পেনসেটেড হয়েছে নন ট্রেডিশনাল মার্কেট থেকে। সেই বিবেচনা করলে আমার মনে হয় যে প্রথমত একটু আতঙ্কিত হওয়ার ব্যাপার আছে যে আমাদের বড় বড় মার্কেটগুলোতে আমাদের একটু কমে যাচ্ছে, কিন্তু আসার কথা হচ্ছে যে নন ট্রেডিশনাল মার্কেটে আমাদের গ্রোথ রেটটা অনেক ভালো। অবস্থান বাড়ছে। আমরা যদি ১০ মাসের হিসাবটা খেয়াল করি, তাহলে দেখছি যে রপ্তানিতেও যেমন প্রবৃদ্ধি হয়েছে, আমাদের রেমিটেন্সেও প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ২০ বিলিয়ন ডলার হচ্ছে গিয়ে এখন ইয়ে রয়েছে। সেটি আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? আসলে ২০ বিলিয়ন তো এখন নেই, আরো কম। এই যে কম, এটা কিন্তু যে ট্রেন্ড এখন আছে রিমিটেন্স এবং এক্সপোর্টের, এটা যদি থাকে আমাদের রিজার্ভ কিন্তু আরো কমে যাবে। কারণ আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বিল বাড়ছে
কারণ গত গত 2-3 মাসে কিন্তু ইনপুট বেড়ে গেছে। এট দ্য সেম টাইম লোন পরিশোধের একটা ব্যাপার বারবার আসছে। তারপর বিদেশি কোম্পানিগুলো ওদের রিমিটেন্সটা অনেকদিন ধরে করতে পারছে না, এয়ারলাইন্স গুলো, বিভিন্ন কোম্পানিগুলো, শিপিং কোম্পানি, ওরা চাপ দিচ্ছে যে ওরা ওদের রিমিটেন্সটা পাঠাবে বিদেশে। সবকিছু মিলে আমাদের ডলারের ডিমান্ডটা প্রতি মাসে বেড়েই যাবে। কিন্তু স্ট্যাটিক বা অল্প যদি ডলার, ইনবাউন্ড ডলার বাড়ে, সেটা বরং কোনো ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট আমাদের ডিপোজিটে, সেভিংসে হবে না। তো সুতরাং আমি বলতে চাই যে এটা খুব আশার কথা নয়। আমাদেরকে ডলার আরো বেশি বেশি আমদানি, এক্সপার্টিয়েটের থেকে যা টাকা আসার, সেটা বাড়াতে হবে। ঈদের বাড়াতে যে হবে। বেড়েছে আমরা আমরা বলছেন, আমরা যদি একটু দেখি, ঈদের মাসে রেমিটেন্স প্রবৃদ্ধি ভালো বেড়েছে, বিশেষ করে ঈদ ঈদ বলেই হয়তো প্রবাসীরা অর্থ পাঠিয়েছে, কিন্তু এই ধারা আগামীতে অব্যাহত থাকবে কিনা, আমাদের রেমিটেন্স প্রভাবটা নিয়ে কিভাবে বিশ্লেষণ করবেন? প্রতি মাসে তো ঈদ আসবে না, সুতরাং এটা এই বাড়তিটা খুব সাময়িক, 1 মাসের জন্য। তো সুতরাং কিন্তু এট দ্য সেম টাইম আপনি দেখবেন যে তথ্য বলছে যে ইসলামী ব্যাংক আর সোশ্যাল ইসলামী ব্যাংক, যাতে কিছু ব্যাংক অনেক বেশি রিমিটেন্স এনেছে, কিন্তু কতগুলো ব্যাংকের রিমিটেন্স একেবারেই জিরো। এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশের যে ওই মালিকরা, ব্যাংকের মালিকরা যে প্রাইসটা ফিক্স করে দেয়, সেটা ব্যাংকগুলোই মানে না। তারা 110 টাকা 11 টাকা ফিক্স করে, ওরা 15 টাকা 16 টাকা দিয়ে কেনে, আবার ওরা বিক্রি করে 120 টাকা করে। তো অর্থাৎ ডলারের যে প্রাইস ফিক্স করে দেওয়া হয়েছে, অনেক বেশিরভাগ ব্যাংকই এই নীতিমালাটা মানে না। তারা নিজেরাই ঠিক করেছে, সরকার, বাংলাদেশ ব্যাংক বা সরকার এটা ঠিক করেনি। এট দি সেম টাইম কোনো কোনো ব্যাংক আবার একটু কমপ্লায়েন্ট, মনে করেন বিদেশি ব্যাংকগুলো সরকারের ঘোষিত নীতির বাইরে যেতে চায় না। তো এখন এই যে একটা মিসম্যাচ, একটা ঘোষিত নীতি, আর সেটা আবার কেউ কেউ মানে না, কেউ কেউ না মানার কারণে ডলারের রিমিটেন্সটা বেড়েছে। এখন আমার বক্তব্য হচ্ছে যে ডলারের দামটাকে যদি একটু বাড়িয়ে অমান্য করে, তাহলে ডলারের রিমিটেন্সটা বেড়ে যায়। তার মানে অর্থাৎ একটা নিয়ম নীতির মধ্যে থাকতে হবে, যেটা আসলে সরকার ঠিক করে দেয়। জনাব এম এস সিদ্দিকী, আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।